বিয়ের মণ্ডপ সাজানো ছিল। ছেলে নিজের হবু স্ত্রীর জন্য মণ্ডপে বসে অপেক্ষা করছিল। বাড়িতে সকলেই আনন্দে ব্যস্ত ছিল। বিয়ের অনুষ্ঠান বলে কথা, চারদিকে লোকজন ছড়াছড়ি, সকলেই আনন্দ করছে, মজা করছে। এদিকে ছেলে মণ্ডপে বসে নিজের নববধূর অপেক্ষা করছে। হঠাৎ করে পুরোহিত মশাই বলে উঠলেন, তাড়াতাড়ি কনেকে নিয়ে আসো, বিয়ের লগ্ন যে পেরিয়ে যাচ্ছে, এখনই মালা বদল করতে হবে। পুরোহিত মশাইয়ের কথা শুনে কনের বোন এবং তার কিছু বান্ধবীরা কনের কাছে গেল তাকে মণ্ডপে নিয়ে আসার জন্য। এদিকে তারা যখন কনের ঘরে প্রবেশ করলো, তারা দেখলো সেখানে কনে ছিল না। তারা চারদিকে তাদের মেয়ে অর্থাৎ বিয়ের কনেকে খুঁজতে লাগলো, কিন্তু তারা কোথাও তাদের মেয়েকে অর্থাৎ বিয়ের কনেকে খুঁজে পাচ্ছিল না। তখনই মেয়ের বোন তার মা বাবার কাছে গেল এবং সমস্ত কথা তার মা বাবাকে জানালো। এদিকে মেয়ের মা বাবা যখন এটা জানলো যে তার মেয়ে বিয়ের আসর থেকে কোথাও চলে গেছে, তখন তাদের তো মাথায় হাত পড়ে গেল। তারা ভাবতে লাগলো, এখন আমরা কি করব, আমরা বরযাত্রীর কাছে কি মুখ নিয়ে যাব। এদিকে ছেলেটা বিয়ের মণ্ডপে নিজের হবু স্ত্রীর জন্য অপেক্ষা করছিল। তাদের দুজনের এর আগে অনেকবার দেখা হয়েছিল, তাদের মধ্যে অনেক কথাও হতো। আগের দিন রাত্রেই মেয়েটা আর ছেলেটার মধ্যে অনেক কথা হয়েছিল, কিন্তু হঠাৎ করেই ছেলেটা এটা জানতে পারে যে মেয়েটি বিয়ের আসর থেকে পালিয়ে গেছে। এটা জানার পর ছেলেটি হতবাক হয়ে যায়। সে ভাবে এটা কিভাবে সম্ভব, কাল রাতেও তো তার সঙ্গে তার হবু স্ত্রীর কথা হয়েছিল, তারা দুজনে কত সুখে ছিল, কত আনন্দে ছিল, তারা বিয়ের পরের হানিমুনের প্ল্যান করছিল। কিন্তু হঠাৎ করে এমন কি হলো যে মেয়েটি ওইভাবে বিয়ের আসর ছেড়ে পালিয়ে গেল। বন্ধুরা, সেদিন ছেলেটিকে ওই বিয়ের আসর থেকে বরযাত্রী নিয়ে চলে যেতে হয়েছিল। ছেলেটি মেয়েটির মা বাবাকে কিছু বলতে পারেনি, কারণ এতে মেয়েটির মা বাবার তো কোনো দোষ ছিল না। তবে এর পরবর্তীতে ছেলেটি মেয়েটির সঙ্গে যা করলো সেটা জানলে আপনাদেরও আত্মা কেঁপে উঠবে। এছাড়াও বন্ধুরা, কেন মেয়েটি ওইভাবে বিয়ের আসর থেকে পালিয়ে গেছিল, চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক। বিনোদ নামের একটি ছেলে তার মা বাবার সঙ্গে বাস করে। বিনোদ লেখাপড়ায় যেমন ভালো ছিল, তেমনি তার স্বভাব চরিত্র খুবই ভালো ছিল। কলকাতারই একটি নামি দামি কলেজ থেকে বিনোদ গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিল। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর সে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিল। বিনোদের বাবা একজন সফল ব্যবসায়ী ছিলেন। উনি মনে করতেন, ছেলে যদি সরকারি চাকরি নাও বা পায় তাতেও কোনো অসুবিধা নেই, আমার ব্যবসা তো আছে, আমার ছেলে আমার ব্যবসা দেখে নেবে। এমনটা ভেবেই তিনি বিনোদের মায়ের সঙ্গে কথা বললেন এবং ছেলের বিয়ের জন্য পাত্রী দেখা শুরু করলেন। আসলে বিনোদের বিয়ের বয়স তো হয়ে গেছিল, তাই তার বাবা মা ভাবলো চাকরি বাকরির পরীক্ষা দিচ্ছে দিক, যদি চাকরি নাও বা পায় তাহলে আমার ব্যবসা করে নেবে, কিন্তু সঠিক বয়সে বিয়েটা দেওয়া দরকারি, তা না হলে বাচ্চা কাচ্চা হতে যদি কখনো কোনো সমস্যা হয় তখন কি হবে। এমনটা ভেবে বিনোদের বাবা মা বিনোদের জন্য একটি মেয়ে দেখলেন। এমনই একদিন বিনোদের মামা তার বাবাকে বলতে লাগলো, দেখো জামাইবাবু, আমরা যেখানে থাকি তার পাশে একটা মেয়ে থাকে, মেয়েটা দেখতে শুনতেও ভালো আর পড়াশোনাও খুব ভালো, গ্র্যাজুয়েশনও কমপ্লিট করে নিয়েছে, এখন চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা করছে। মেয়ের বাবা স্কুল মাস্টার ছিলেন, কিছুদিন আগেই উনি রিটায়ার করেছেন। বিনোদের বাবা যখন মেয়েটির সম্বন্ধে এই সমস্ত কথা জানলেন, তখন তিনি তার মামাকে বলতে লাগলেন, দেখো, তোমার যদি মেয়েটাকে ভালো লাগে তাহলে মেয়েটার বাবা মার সঙ্গে কথা বলো, যদি তারা রাজি থাকে তাহলে আমরা কিছুদিনের মধ্যেই সম্বন্ধের জন্য কথা বলতে যেতে পারি। এদিকে বিনোদের মামা যখন বিনোদের সম্বন্ধে মেয়েটির বাড়িতে বলল, তারা বিনোদের সঙ্গে তাদের মেয়ের সম্বন্ধ করতে রাজি হয়ে গেল। তারা দুই পরিবার মিলে একদিন দেখা করার সিদ্ধান্ত নিল। একটি নির্ধারিত দিনে তারা দুই পরিবার একটি মন্দিরের মধ্যে সাক্ষাৎ করলো। বিনোদের পরিবারের লোকেরা যখন মেয়েটিকে দেখলো, তাদের মেয়েটিকে দেখে খুব পছন্দ হয়ে গেল, কারণ মেয়েটি খুব হাসি খুশি স্বভাবের ছিল। সে সবার সঙ্গে হেসে হেসে কথা বলছিল এবং সবার সঙ্গে ভালো ব্যবহার করছিল। মেয়েটি বিনোদের বাবা মার পা ছুঁয়ে প্রণাম করলো এবং তার সংস্কার দেখে বিনোদের বাবা মাও মুগ্ধ হয়ে গেল। এদিকে কিছুক্ষণ পর বিনোদের বাড়ির লোক আর মেয়েটির বাড়ির লোক তাদের দুজনকে একা ছেড়ে দিল।
সে সময় বিনোদ আর মেয়েটির মধ্যে অনেক কথাবার্তা হলো। প্রথম দেখাতেই বিনোদের মেয়েটিকে খুব পছন্দ হয়ে গেছিল, কারণ মেয়েটিকে দেখতে খুব সুন্দরী ছিল। মেয়েটির নাম ছিল আরতি। বিনোদ মেয়েটির নাম্বার নিল এবং নিজের নাম্বার তাকে দিল। তারপর তারা দুই পরিবার মিলে বিয়ের ডেট ফিক্স করে দিল। এরই মধ্যে বিনোদ আর প্রতিদিন রাতে বিনোদ আরতির সঙ্গে ফোনে কথা বলতো। তারা অনেকক্ষণ একে অপরের সঙ্গে গল্প করত এবং বিভিন্ন রকমের কথা আলোচনা করত। মাঝে মধ্যে তারা দেখাও করত। এভাবেই দেখতে দেখতে তাদের বিয়ের দিনও এগিয়ে আসলো। বিয়ের জন্য বিনোদ আর আরতি দুজনেই খুবই এক্সাইটেড ছিল। বিনোদ নিজের বিয়ের জন্য আরতির সঙ্গে গিয়েই শপিং করলো। আরতির মনের মতো লেহেঙ্গা বিনোদ আরতিকে কিনে দিল। এদিকে আরতিও বিনোদের শেরওয়ানি পছন্দ করে দিল। বিয়ের আগের দিন বিনোদ আর আরতি হানিমুনের প্ল্যানিং করছিল। তখনই আরতি বিনোদকে বলল, দেখো এখন অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়ো, কালকেই তো আমাদের বিয়ে, তারপর তো আমরা দুজনে একসঙ্গেই থাকবো, আমাদের নতুন জীবন শুরু করব। বিয়ের পরের জীবন নিয়ে তারা হানিমুনে কোথায় যাবে এই সব ব্যাপার নিয়ে সেদিন তাদের মধ্যে অনেকক্ষণ অনেক কথা হয়েছিল। তারপর বিনোদ আর আরতি নিজেদের ফোন রেখে দিল এবং রাতে ঘুমিয়ে পড়ল। পরদিন সকাল হতে না হতেই বিনোদ আর আরতির বাড়িতে বিয়ের জন্য হুলস্থুল লেগে গেল। বিনোদের গায়ে হলুদ হলো, আর সেই হলুদ নিয়েই বিনোদের বাড়ির লোক গেল আরতিদের বাড়িতে আরতিকে আশীর্বাদ করতে এবং বিনোদের গায়ের হলুদ আরতির গায়ে লাগাতে। সেদিন বিনোদ আর আরতি দুজনেই খুব খুশি ছিল। আরতি আর বিনোদের ভিডিও শ্যুট হচ্ছিল, তাদের ফটোশ্যুট চলছিল। দেখতে দেখতেই সন্ধ্যা হয়ে গেল। এদিকে বিনোদ বিয়ে করার জন্য বরযাত্রী নিয়ে আরতিদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। ওদিকে আরতিও কনের বেশি সাজছিল। কিছুক্ষণের মধ্যে বিনোদ আরতিদের বাড়ি পৌঁছল এবং আরতির মা বিনোদকে বরণ করে তাকে মণ্ডপ অবধি নিয়ে গেল। বিনোদ মণ্ডপে বসে আরতির জন্য অপেক্ষা করছিল এবং মালা বদলের আগের সমস্ত নিয়মকানুন পালন করছিল। এরই মধ্যে পুরোহিত মশাই বলতে লাগলেন, এখন মেয়েকে নিয়ে আসো, মালা বদল করা হবে। পুরোহিত মশাইয়ের কথা শুনে যখন আরতির দিদি এবং তার বন্ধুরা আরতিকে নিতে ঘরে গেল, তারা দেখল ঘরে আরতি ছিল না। এদিকে কিছুক্ষণ আগে তারা যখন ঘরের ভিতর ঢুকেছিল তারা দেখছিল আরতি খুব কাঁদছে। তারা যখন আরতিকে জিজ্ঞেস করলো যে আরতি তুমি এইভাবে কাঁদছো কেন, সে বলল বাবা মাকে ছেড়ে চলে যাওয়ার কষ্ট আমি নিতে পারছি না। এমনটা বলেই সে আবারও হাউ হাউ করে কাঁদতে লাগলো। তার বোন এবং বন্ধুরা ভেবেছিল সত্যি হয়তো মা বাবার কাছ থেকে চলে যাওয়ার কষ্ট তাকে এত ব্যথিত করছে। কিন্তু পরক্ষণেই তারা যখন আরতিকে নিতে তার ঘরে প্রবেশ করলো, তারা দেখলো ঘরে আরতি নেই। যখন আরতির বোন এবং তার বন্ধুরা আরতিকে ঘরে খুঁজে পেল না, তখন তারা তার মায়ের কাছে গেল এবং সমস্ত বৃত্তান্ত আরতির মাকে জানালো। আরতির মা ওপরের তলায় নিচের তলায় সব জায়গায় ঘরের আনাচে কানাচে আরতিকে খুঁজতে লাগলো, কিন্তু তিনি কোথাও আরতিকে খুঁজে পাচ্ছিলেন না। বাধ্য হয়ে তিনি একটা ঘরের ভিতরে চুপচাপ বসে কাঁদতে লাগলেন। তখনই হঠাৎ আরতির বাবা ঘরে চলে আসলেন এবং আরতির মাকে বলতে লাগলেন, কি ব্যাপার প্রমীলা, তুমি এইভাবে কাঁদছো কেন? তখনই প্রমীলা দেবী বললেন, তোমার মেয়েকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, চারদিকে খুঁজে বেড়াচ্ছি, মেয়ে কোথাও নেই, এখন আমরা কি করব? ওদিকে বিনোদ তো অপেক্ষা করে বসে আছে কখন আরতি আসবে, ও তো মালা বদলের জন্য অপেক্ষা করছে। এদিকে আরতির বাবা যখন নিজের স্ত্রীর মুখ থেকে এই সমস্ত কথা শুনলেন, তখন ওনার পায়ের তলার যেন মাটি সরে গেল। উনি মনে মনে ভাবতে লাগলেন, এবারে আমি কি করব? আমার মেয়ে তো আমার সমস্ত মান সম্মান জলাঞ্জলি দিয়ে দিল, এখন আমি ছেলের বাড়ির লোককেই বা কি বলবো? এমনটা ভেবে উনি মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়লেন। তখনই আরতির মা বলতে লাগলো, দেখো কিচ্ছু করার নেই, মেয়ে কোথায় গেছে আমরা তো কিছুই বুঝতে পারছি না। এক কাজ করো, চলো নিচে চলো, ছেলের বাড়ির লোককে সমস্ত কথা আমরা জানাই, হয়তো সেখান থেকে কোনো সুরাহা পাওয়া যাবে। এদিকে বিনোদ আরতির জন্য অপেক্ষা করছিল, প্রায় আধ ঘন্টা হয়ে গেছিল। বিনোদ মনে মনে ভাবতে লাগলো, এতক্ষণ সময় লাগছে কেন আরতির? বিনোদ আরতিকে দেখার জন্য ব্যাকুল হয়ে গেছিল। সে ভাবছিল আজকে কতই না সুন্দর লাগবে আরতিকে। হঠাৎ করেই আরতির মা বাবা মণ্ডপে উপস্থিত হলেন এবং বিনোদের সামনে হাত জোর করে বলতে লাগলেন, বাবা তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমার মেয়েকে আমরা কোথাও খুঁজে পাচ্ছি না, ও সারা বাড়িতে কোথাও নেই, আমার মনে হয় আমার মেয়ে বিয়ে ছেড়ে পালিয়ে গেছে।
এদিকে বিনোদ যখন আরতির মা বাবার মুখে একথা শুনল তখন তার চোখের সামনেটা যেন অন্ধকার হয়ে আসলো। সে মনে মনে ভাবতে লাগলো, এটা কিভাবে সম্ভব? কাল রাতেই তো আমার সঙ্গে আরতির কথা হলো, আমরা হানিমুনে যাওয়ার কত প্ল্যান করলাম, এদিকে হঠাৎ করে এমন কি হলো যে ও বিয়ে ছেড়ে পালিয়ে গেল? এদিকে বিনোদের মা বাবাও আরতির মা বাবার উপর প্রচণ্ড রেগে গেল। তারা বলতে লাগলেন, আপনারা দেখেননি আপনার মেয়ের এই মনে মনে ছিল, আমরা তো আমার ছেলেকে নিয়ে এসেছি আজকে বিয়ে করানোর জন্য, এখন কি আমরা বরযাত্রী এইভাবেই ফেলে চলে যাব? তখনই আরতির মা বাবা বিনোদের মা বাবার কাছে হাত জোর করে বলতে লাগলো, দেখুন আমাকে ক্ষমা করে দিন, এতে তো আমাদের কোনো দোষ নেই, আজকে আমার মেয়ের জন্যে আমরা কলঙ্কিত হচ্ছি, ওর একটা ভুল সিদ্ধান্তের জন্য আজকে আমরা এত লোকের সামনে অপমানিত হচ্ছি, দয়া করে আমাদেরকে ক্ষমা করে দিন। তখনই বিনোদ তার মা বাবাকে বলতে লাগলো, দেখো বাবা, ওনাদের কোনো ভুল নেই, যা করেছে আরতি করেছে, আর ও কেন এমনটা করেছে এটা তো আমাকে দেখতেই হবে। যাই হোক, চলো এখন আমরা এখান থেকে চলে যাই, এখানে থেকে শুধু শুধু নিজেদের অপমান করানো আর ঠিক হবে না। এমনটা বলে সেদিন বিনোদ বরযাত্রী নিয়ে বাড়ি ফিরে গেল। কিন্তু সেদিন বিনোদ মনে মনে সিদ্ধান্ত নিয়েছিল সে আরতির কাছ থেকে এর প্রতিশোধ অবশ্যই নেবে। সে এটা অবশ্যই জানবে যে আরতি কেন তার সঙ্গে এইভাবে বিশ্বাসঘাতকতা করেছে। বাড়িতে যাওয়ার পর বিনোদ ক্রমাগত এই একটা কথাই ভাবতে লাগলো, কেন আরতি তার সঙ্গে এমনটা করলো। কারণ আরতি তো তাকে কখনোই এটা বলেনি যে সে এই বিয়ের থেকে খুশি না, বরঞ্চ আরতি তো সব সময় তাদের বিয়ে নিয়ে বিভিন্ন রকম আলোচনা করত। তারা বিয়ের পর কোথায় ঘুরতে যাবে, বিয়ের পরবর্তী জীবন তারা কেমনভাবে কাটাবে, এই সব নিয়েই আরতি সব সময় বিনোদের সঙ্গে গল্প করত। বিনোদের মনে এই বিষয় নিয়ে গভীর একটা আঘাত লেগেছিল। এমনই একদিন বিনোদের মামা তার কাছে এসে বলতে লাগলো, আসলে আরতি একটি সরকারি চাকরি পেয়েছিল, আর সেই কারণেই ও সেদিন বিয়ের মণ্ডপ থেকে পালিয়েছিল। সে ভেবেছিল সে যদি সকলকে এটা জানায় যে সে সরকারি চাকরি পেয়েছে তবে হয়তো তার শ্বশুরবাড়ির লোক তাকে চাকরি করতে দেবে না, তাই জন্যেই ও সেদিন বিয়ের মণ্ডপ ছেড়ে পালিয়ে গেছিল। আসলে আরতি এটা মনে মনে ভাবছিল, ও যদি তোমার সঙ্গে বিয়ে করে নেয় তাহলে ওর সমস্ত জীবনটা বরবাদ হয়ে যাবে, কারণ ও উচ্চ পদের সরকারি চাকরি পেয়েছে, আর তুমি এখনো কিছুই করো না, বাবার টাকায় বসে বসে খাও। এদিকে বিনোদ যখন জানলো যে আরতি সরকারি চাকরি পাওয়ার কারণে ওর সঙ্গে বিয়ে করেনি, তখন বিনোদের মনে এই বিষয় নিয়ে জেদ জন্মে গেল। বিনোদ মনে মনে সিদ্ধান্ত নিল, জীবনে ওর থেকে বড় চাকরি পেয়ে আমি দেখাবো। তখনই বিনোদ তার মামাকে বলতে লাগলো, দেখো মামা, আমি একবার আরতির সঙ্গে কথা বলতে চাই, তুমি দয়া করে অন্তত একবার আমাকে আরতির সঙ্গে কথা বলিয়ে দাও। তখনই বিনোদের মামা আরতির বাড়ির লোকের সঙ্গে কথা বললেন এবং তাদেরকে জানালেন যে বিনোদ আরতির সঙ্গে একবার কথা বলতে চায়, কিন্তু আরতি সেদিন বিনোদের সঙ্গে কথা বলতে মানা করে দিল। বিনোদ যখন জানলো যে আরতি তার সঙ্গে কথা বলতে চায় না, তখন তার আত্মসম্মানে আরও বেশি আঘাত লাগলো। সে মনে মনে ভাবতে লাগলো, সরকারি চাকরিতে এমন কি আছে যার কারণে ও আমাকে ছেড়ে চলে গেল। বিনোদ ভাবতে লাগলো, যখন আরতি আমার সঙ্গে ফোনে কথা বলতো ও আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা সারা জীবন একসঙ্গে কাটাবো। ও আমাকে বলেছিল ও কোনোদিনও আমার সঙ্গ ছাড়বে না। বিনোদ মনে মনে সিদ্ধান্ত নিল যে সে আরতির থেকেও উঁচু পোস্টে চাকরি পেয়ে দেখাবে। এমনটা ভেবেই সে পড়াশোনায় মন দিল এবং মন দিয়ে নিজের পড়াশোনা করতে লাগলো। এদিকে আরতি একজন উচ্চপদস্থ কর্মচারী ছিল। সে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসেই নিজের কার্যভার সামলাতো। অপরদিকে বিনোদ তখন ইউপিএসসি এক্সামের জন্য পরীক্ষা দিচ্ছিল এবং একজন আইএএস অফিসার হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এইভাবেই দেখতে দেখতে 4 বছর কেটে গেল। 4 বছর পর বিনোদ ইউপিএসসি এক্সাম ক্লিয়ার করলো এবং সে একজন আইএএস অফিসার হলো। এদিকে বিনোদ যখন আইএএস অফিসার হলো তখন তার পোস্টিং আরতির অফিসেই হয়ে গেল। এদিকে এরই মধ্যে আরতি একটি ভয়ঙ্কর কেসে ফেসে গেছিল। আসলে স্থানীয় কিছু ব্যবসায়ীরা তার কাছ থেকে ঘুষ খাইয়ে কিছু টেন্ডার পাস করাতে চাইছিল, কিন্তু আরতি এই সমস্ত কাজে রাজি হচ্ছিল না। আরতি যখন ঘুষ খেতে রাজি হলো না তখন স্থানীয় উদ্যোগপতিরা তাকে ফাঁসানোর ষড়যন্ত্র করলো। একদিন সকাল সকাল কিছু ব্যবসায়ীরা আরতিদের বাড়ি গেল এবং তার সঙ্গে একটি টেন্ডার নিয়ে কথাবার্তা বলতে লাগলো। তখন তারা আরতিকে 25 লাখ টাকা অফার করলো এবং আরতি সেই টাকাটা নিতে অস্বীকার করলো, কিন্তু সেই মুহূর্তেই সেখানে পুলিশ চলে আসলো এবং
আরতিকে ঘুষ খাওয়ার অপরাধে গ্রেপ্তার করা হলো। এদিকে যখন আরতির উপর কেস চালানো হলো তখন সেই কেসের ইনভেস্টিগেশন করার জন্য বিনোদকেই তার দায়িত্ব দেওয়া হলো। এদিকে আরতি যখন নিজের কেসের জন্য কথা বলতে আইএএস সাহেবের কাছে গেল তখন সে ওনাকে দেখে হতবাক হয়ে গেল, কারণ সেখানে ওই চেয়ারে বিনোদ বসেছিল। আরতি যখন সেখানে বিনোদকে বসে থাকতে দেখলো তার চোখের সামনেটা যেন অন্ধকার হয়ে আসলো, তার মাথাটা হঠাৎ করে ঘুরিয়ে গেল। তখনই বিনোদ বলতে লাগলো, আরতি ম্যাডাম আপনি বসুন, আপনার সঙ্গে এই ব্যাপারে অনেক কথা আছে। আপনার উপরে যে কেস করা হয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি অনেক টাকার জালিয়াতি করেছেন, আপনার বিরুদ্ধে ঘুষ নেওয়ার মামলা করা হয়েছে। তখনই আরতি বিনোদের কাছে বলতে লাগলো, দেখো বিনোদ, আমি কিচ্ছু করিনি, এই সমস্ত কিছু আমাকে ফাঁসানোর জন্য করা হয়েছে। তখনই বিনোদ বলল, আপনি আমাকে নাম ধরে ডাকতে পারেন না, আপনি আমাকে স্যার বলে ডাকবেন, কারণ আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আরতি বলল, বিনোদ আমাকে ক্ষমা করে দাও, সেদিন সত্যি আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছিলাম, আমি পরে এটা রিয়েলাইজ করেছি, কিন্তু তখন তো আমার করার কিছুই ছিল না। তখনই বিনোদ বলতে লাগলো, আমি এই সমস্ত কথা কিছুই শুনতে চাই না, আপনি ভুল করেছেন এবং আপনাকে তার শাস্তি পেতেই হবে। এমনটা বলে বিনোদ আরতিকে সেখান থেকে চলে যেতে বলল। তারপরে প্রায়ই বিনোদ আরতিকে তার কেবিনে ডেকে পাঠাতো এবং তার কাছে বিভিন্ন রকম জিনিস জিজ্ঞাসা করত। দিনের পর দিন তার থানার চক্কর কাটতে হতো, তার কোর্টের চক্কর কাটতে হতো এবং মাঝে মধ্যেই বিনোদ তাকে যেখানে খুশি সেখানে ডাকতো এবং তার কাছে প্রশ্ন করত। এমনই একদিন আরতি হাঁপিয়ে গিয়ে বিনোদকে বলতে লাগলো, দেখো তুমি যদি আমাকে সাজা দিতে হয় তাহলে দিয়ে দাও, আমার এইভাবে বারবার ঘুরতে আর ভালো লাগছে না, আমি কোনো দোষ করিনি তা সত্ত্বেও আমার শাস্তি পেতে হচ্ছে, আর এখন যখন শাস্তি পেতেই হবে তাহলে আমাকে শাস্তি দিয়ে দাও, আমি আর এইভাবে ঘোরাঘুরি করতে পারছি না। তখনই বিনোদ বলতে লাগলো, সবার আগে আমাকে সম্মান দিয়ে কথা বলা শিখুন, আমি আপনার উচ্চপদস্থ কর্মচারী, আপনি আমার সঙ্গে এইভাবে কথা বলতে পারেন না, বারবার আপনি আমার নাম ডেকে কেন কথা বলেন। বিনোদ আরতিকে বলতে লাগলো, দেখো তোমার উপর ঘুষ খাওয়ার কেস চলছে, আর এটা যতদিন না পর্যন্ত প্রমাণিত হচ্ছে যে তুমি ঘুষ নিয়েছো অথবা তুমি ঘুষ নেওনি ততদিন তো তোমাকে থানা পুলিশের চক্কর কাটতেই হবে। এইভাবেই বিনোদ আরতিকে দীর্ঘ 6 মাস পর্যন্ত ঘুরিয়েছিল, আর এই 6 মাসে আরতির অবস্থা খুব শোচনীয় হয়ে পড়েছিল। এমনই একদিন আরতি বিনোদের অফিসে গিয়ে বলতে লাগলো, দেখো আমি আমার চাকরি থেকে রিজাইন দিচ্ছি, আমি আর এই সমস্ত কিছু সহ্য করতে পারছি না, এতদিন হয়ে গেল আমার কেসের তো কোনো সুরাহাই হলো না। আসলে বিনোদ আরতিকে মনে মনে তখনও খুব ভালোবাসতো, সে আরতিকে বারবার দেখতে চাইতো। এদিকে আরতিও মনে মনে বিনোদকে ভালোবাসতো, কিন্তু সে এই সমস্ত ঝামেলা আর সহ্য করতে পারছিল না। এদিকে আরতি যখন বলতে লাগলো যে সে চাকরি থেকে রিজাইন করবে, তখন এদিকে বিনোদ যখন জানলো যে আরতি নিজের চাকরি থেকে রিজাইন করতে চায়, তখন সে আরতিকে বলতে লাগলো, দেখো আমার কাছে সমস্ত প্রমাণ আছে যে তুমি কোনো দোষ করনি, তুমি যদি আমার সঙ্গে একটা রাত কাটাতে পারো তাহলে আমি তোমাকে সমস্ত প্রমাণ দিয়ে দেব। আরতি যখন বিনোদের মুখে এই সমস্ত কথা শুনল সে হতবাক হয়ে গেল, কিন্তু সে তো বাধ্য ছিল, সে যে কোনো উপায়ে নিজেকে ওই কেসের থেকে বার করতে চাইছিল। আরতি বিনোদের সঙ্গে একটা রাত কাটাতে রাজি হয়ে গেল। সেদিন আরতি আর বিনোদ হোটেলের একটি রুমে একসঙ্গে বসেছিল। বিনোদ যখন আরতিকে দেখলো তখন তার আরতিকে দেখে তার পুরনো দিনের কথাগুলো মনে পড়ে গেল। সে আরতির কাছে বসে বলতে লাগলো, আরতি এখন আমার বহুদিনের মনের ইচ্ছা পূরণ হবে। তখনই আরতি বিনোদকে বলতে লাগলো, দেখো বিনোদ তুমি এমনটা করো না, আমি তোমাকে কখনোই খারাপ ছেলে হিসেবে জানিনি, আমি সবসময় জেনেছি যে তুমি সৎ এবং ন্যায়পরায়ণ একজন ব্যক্তি, সেখানে তুমি এমন একটা কাজ করতে যাও এটা আমি স্বপ্নেও ভাবতে পারি না। তখনই বিনোদ বলতে লাগলো, আর আমি এটা স্বপ্নে ভাবতে পেরেছিলাম যে তুমি আমাকে সেদিন ওইভাবে মণ্ডপে ছেড়ে চলে যাবে, সেদিন তোমার জন্যে আমি কত অপমানিত হয়েছিলাম। আরতি তুমি তো আমাকে একবার বলতে পারতে যে তুমি চাকরি করতে যাও, আমি তোমাকে কখনো চাকরি করতে বাধা দিতাম, কিন্তু তুমি আমার সঙ্গে সেদিন প্রতারণা করেছিলে, আর সেই কারণেই আমি এত দিন তোমাকে ঘুরিয়েছি। আমি তোমাকে এটা জানানোর চেষ্টা করেছি যে একটা মানুষ যদি কারোর পিছনে পাগলের মতো ঘোরে তাহলে তার কি অবস্থা হয়। তুমি ভয় পেও না, আজকে আমি তোমার সঙ্গে কোনো খারাপ কিছু করব না, এমনকি আমার তোমার সঙ্গে কিছু খারাপ করার ইচ্ছা পর্যন্ত নেই।
আমি তো তোমার সঙ্গে এর পরবর্তীকালে কথাও বলতে চাই না। আমি শুধু তোমাকে এই প্রমাণগুলো দিতে এখানে ডেকেছি। আর তুমি যে আমার সঙ্গে যে অন্যায় করেছো সেটা বোঝানোর জন্য, সেটার উপলব্ধি করানোর জন্য আমি তোমাকে এখানে ডেকেছি। এমনটা বলে বিনোদ আরতির হাতে সেই সমস্ত প্রমাণ দিয়ে সেখান থেকে চলে গেল। সেদিন আরতির নিজেকে খুব ছোট বলে মনে হচ্ছিল। সে ভাবছিল সে জীবনে একটা রত্ন হারিয়েছে। পরের দিন আরতি কোর্টে নিজের সততার প্রমাণ দিল এবং সে যে কোনো ভুল করেনি, সে যে ঘুষ খায়নি, সে কোর্টের কাছে এই বিষয়ও প্রমাণিত করল। জজ সাহেব যখন দেখলেন যে আরতির কোনো দোষ নেই, তখন তিনি আরতিকে সসম্মানে মুক্তি দিলেন এবং তার চাকরিতে আবারও জয়েন করার আদেশ দিলেন। পরের দিন আরতি যখন অফিসে প্রবেশ করলো, তখন সে সবার আগে বিনোদের কেবিনে গেল এবং সেখানে গিয়ে সে বিনোদকে এর জন্য ধন্যবাদ জানাতে লাগলো। সে বলল, বিনোদ, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি আর আজকে তুমিই আমাকে বাঁচালে। তারপর আরতি বিনোদের কাছে গিয়ে বলতে লাগলো, বিনোদ, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আমরা কি পারি না আবারও দুজনে এক হয়ে নতুন সংসার গড়ে তুলতে? বিনোদ আরতিকে বলল, না আরতি, এটা সম্ভব নয়। তুমি আমার সঙ্গে যা করেছো তারপর আমি তোমাকে আর নিজের জীবনসঙ্গী হিসেবে মেনে নিতে পারবো না। এমনটা বলেই বিনোদ আরতিকে নিজের কেবিন থেকে বেরিয়ে যেতে বলল। কিন্তু আরতি হার মানল না। সে দিনের পর দিন বিনোদের সঙ্গে দেখা করতে লাগলো। বিনোদ যেখানেই যেত আরতি সেখানেই পৌঁছে যেত তার সঙ্গে দেখা করতে। এদিকে বিনোদ যখন দেখলো আরতি দীর্ঘদিন ধরে তার পেছন পেছন এইভাবে ঘুরে বেড়াচ্ছে, তাকে বারবার করে প্রপোজ করছে বিয়ের জন্য, তখন বিনোদের মনটাও গলে গেল। কারণ সে তো আরতিকে আগের থেকেই খুব ভালোবাসত। তার শুধু আরতির উপর অভিমান হয়েছিল। এমনই একদিন বিনোদ আরতিকে একটি মন্দিরে দেখা করতে বলল। সেদিন আরতি একটি লাল রঙের চুড়িদার পরে সুন্দরভাবে সেজে মন্দিরে বিনোদের সঙ্গে দেখা করতে এসেছিল। এই মন্দিরটা সেই মন্দির ছিল যেখানে তারা প্রথমবার একে অপরকে দেখেছিল। বিনোদ যখন আরতিকে দেখল, সে তাকে দেখতেই থাকলো। সেদিন মন্দিরে বিনোদ আরতির মাথায় সিঁদুর পরিয়ে দিল এবং তারা সারা জীবনের জন্য একে অপরের জীবনসাথী হয়ে গেল। এরপরে দুই পরিবার একসঙ্গে বিয়ের অনুষ্ঠান করলো এবং ধুমধাম করে তাদের সামাজিক মতে বিয়ে হলো। তারপর থেকে বিনোদ আর আরতি সুখে শান্তিতেই নিজেদের জীবন কাটাতে লাগলো। তাহলে বন্ধুরা, আজকের এই কাহিনীর সম্বন্ধে আপনাদের কি ধারণা? আরতির কি বিনোদের সঙ্গে এমনটা করা উচিত হয়েছিল? তার কি এইভাবে বিনোদকে ধোঁকা দেওয়া উচিত হয়েছিল? সে পারত বিনোদকে সমস্ত কিছু জানাতে, কিন্তু সে কখনোই বিনোদকে কিছু জানালো না। না জানিয়েই সে এমন একটা পদক্ষেপ নিয়ে নিল। তাহলে বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত? বিনোদের কি আরতিকে ক্ষমা করে দেওয়া উচিত হয়েছিল, নাকি তার সঙ্গে অন্য কোনো ব্যবহার করা উচিত ছিল? নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। বন্ধুরা, আপনাদের মূল্যবান মন্তব্য আমাকে নতুন কাহিনী রচনা করতে অনেক সহায়তা করে। এছাড়াও আপনারা নিজেদের মূল্যবান মন্তব্যের দ্বারা সমাজে একটি সঠিক বার্তা পৌঁছে দিতে পারেন। তাই কমেন্ট বক্সে নিজেদের মন্তব্য জানাতে ভুলবেন না। বন্ধুরা, আমাদের এই কাহিনীগুলি স্থান, কাল, পাত্র সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবিক জগতের সঙ্গে অর্থাৎ বাস্তবিক জীবনের সঙ্গে এর কোনো মিল নেই। তবুও যদি বাস্তবিক জগতের সঙ্গে এর কোনো মিল পাওয়া যায়, তাহলে সেটা সম্পূর্ণরূপে কাকতালীয়। এই কাহিনীগুলো কাউকে বিরক্ত করার জন্য অথবা কাউকে আঘাত করার জন্য তৈরি করা হয় না। এই কাহিনীগুলো তৈরি করা হয় আপনাদেরকে সচেতন করার জন্য এবং সমাজে একটি শিক্ষামূলক বার্তা পৌঁছে দেওয়ার জন্য। তাহলে বন্ধুরা, আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো কাহিনীর সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।